পড়ছিলাম অতৃপ্ত চাহনা, কলমে তুরঙ্গনা, পর্ব সংখ্যা 23। আমার ছোট্ট একটা পাকনি বউ আছে। ছোট হলেও কি হবে, তার ঝাঁজে টিকে থাকাই মুশকিল। তাছাড়া সে ভীষণ জেদি, কিন্তু সেসব জেদ বোধহয় শুধুমাত্র আমার জন্যই। তার সব ঘাড়তারামিও আমার জন্যই। সাধারণত এইসব মানুষদের আমি অপছন্দ করি, কিন্তু তার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। সে আমার জন্য অনেক বেশি স্পেশাল। এই জন্যই তার ভালো মন্দ সব কিছু নিয়ে বাড়াবাড়িটা আমাকেই করতে হয়। এখনো ছোট তো, আর একটু বড় হলে বোধহয় ঠিক হয়ে যাবে, আবার না হলেও চলবে। পাকনি বউয়ের শত পাগলামিতেও আমি বোধহয় কখনো বিরক্ত হব না। আধির নির্লিপ্ত ভঙ্গিতে সম্পূর্ণ কথাটাই নির্বিকারে বলে শেষ করলো, যেন তার মাঝে কোনো হেলদোল নেই। আশেপাশে সব কিছুই যেন স্বাভাবিক, কিন্তু না, সব তো স্বাভাবিক নেই। কৃতিকার মাঝে নিমেষে এক অজানা অনুভূতির ঝড় তুলেছে। আধিরের বলা প্রতিটি শব্দ তার চোখ জোড়া নিমেষেই বিস্ময়ের তলে বড় হতে থাকে। সে স্তব্ধ মূর্তির ন্যায় আধিরের দিকে তাকিয়ে থাকে। এরই মধ্যে আধির আচমকা তার খাবারের প্লেট হতে নজর সরিয়ে কৃতিকার দিকে ফিরে তাকায়। দুজনের চোখাচোখিতে কৃতিকা চমকায়। কৃতিকার এহেন ভাব গতিতে আধির বিস্তৃত মুচকি হাসে এবং কৃতিকার উদ্দেশ্যে মৃদু হেসে বলে, দ্রুত খেয়ে নিন মিস তেতকা। নিমেষে কৃতিকার ধ্যান ভাঙে। অন্যদিকে আধির আবারও তার উদ্দেশ্যে বলে, সরি না বলে ধন্যবাদ দিলে খুশি হতাম। কৃতিকা আবারও স্তব্ধ চাহনিতে আধিরের দিকে তাকায়। আধির নিজের মতো খেয়েই চলেছে, অথচ তার খেতেই ইচ্ছে হচ্ছে না। কৃতিকার খানিকটা সময় নিয়ে ওরাই ধন্যবাদ। নিমেষে আধির মুখ তুলে কৃতিকার দিকে চেয়ে বিস্তৃত মুষ্টি হেসে বলল, আরে মিস তেতকা, ধন্যবাদের কি প্রয়োজন? এটা তো আমার কর্তব্য। আধিরের আচমকা গিরগিটির মতো রং বদলাতে দেখে কৃতিকা চমকায়। মনে মনে দাঁতে দাঁত চেপে ওরাই কি বজ্জাত লোক। পুনরায় দুজনের মাঝে পিনপতন নীরবতা জমে। আধিরের খাওয়া প্রায় শেষ, তবে সে কৃতিকার দিকে তাকাতেই তার কপাল কুঁচকে যায়। কি হলো, খাবার খাচ্ছ না কেন? ভালো লাগছে না? আধিরের কথার উত্তরে কৃতিকা কি বলবে বুঝে উঠতে পারছে না। খাবার ভালো হলেও তার রুচি হচ্ছে না। পেটে খিদে থাকলেও খাবারের প্রতি তার নিম্নতম আগ্রহ নেই। কৃতিকা মিথ্যে খাওয়ার ভঙ্গিতে এক টুকরো ব্রেড মুখে দিয়ে আওড়ায়, না না, খাবার ভালো, কিন্তু আমার খেতে ইচ্ছে করছে না। কৃতিকার কথা শুনে আধিরের কপালে ভাঁজ আরো তীব্র হলো। সে শান্ত গম্ভীর দৃষ্টিতে কৃতিকার দিকে তাকিয়ে রইল। হঠাৎ আধিরের এমন ভাবগম্ভীর যে কৃতিকা বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। লোকটা হঠাৎ বারংবার নিজের মতিগতি পরিবর্তন কেন করছে? এরই মধ্যে আধির রায়ান কিছু না বলে আচমকা নিজের পা দিয়ে কৃতিকার চেয়ারের পায়ে ধরে টান দেয়। অমনি কৃতিকা আকস্মাৎ খানিকটা ঘুরে সোজাসুজি আধিরের মুখোমুখি হয়। আধির তাকে কিছু বলার সুযোগ না দিয়ে হঠাৎ কৃতিকার প্লেটটা হাতে তুলে নিয়ে নিজের হাতেই খাবার তুলে কৃতিকার মুখের কাছে ধরে। কৃতিকা আধিরের শীতল তীক্ষ্ণ দৃষ্টির দিকে তাকিয়ে কিঞ্চিত ঢোক গিলে আওড়ায়, বলছিলাম। কৃতিকার কথায় বাধা সেধে আধির গম্ভীর স্বরে বলল, হা করো, আমি নিজ হাতেই খেয়ে নিচ্ছি। কৃতিকা ইতস্তত ভঙ্গিতে এহেন কথা বললেও আধির তার ভাব গাম্ভীর্যতা বজায় রেখে বলল, এতক্ষণ সময় দিয়েছিলাম, খাওনি, এখন আমি খাইয়ে দেব, একটা কথাও বলবে না। কৃতিকার কিছু বলতে পারে না। তীব্র সংকোচের সাথে সে মুখ খোলে। আধির সবটা খাবার খাইয়ে দিয়েই ক্ষান্ত হয়। এর মাঝে সে একবারও কৃতিকার সাথে কোনো কথা বলে না। কৃতিকাও আর কিছু বলার সাহস পায় না। এদিকে খাবার শেষ হতেই আধির তাকে এক গ্লাস ফ্রুট জুস হাতে ধরিয়ে দিয়ে বলল, খাবারগুলো একটু অসাধু হতে পারে, কিন্তু এগুলো স্বাস্থ্যের জন্য ভালো। এই বলেই সে উঠে দাঁড়ায়। এদিকে কৃতিকা আধিরের কর্তব্যপরায়ণ আচরণে একটা কথা না বাড়িয়ে সম্পূর্ণ জুস এক নিমেষেই খেয়ে ফেলে। তার খাওয়া শেষ হতেই গম্ভীর আধির বিস্তৃত হেসে কৃতিকার মাথার চুলগুলো হালকা এলোমেলো করে দিয়ে বলল, দ্যাটস মাই গার্ল। কখনো গম্ভীর, আবার কখনো অদ্ভুত স্বাভাবিক। কৃতিকা বেশ অবাক হয় আধিরের এমন কার্যকলাপে। তবে এটা ভালো ব্যাপার যে তাকে এই অচেনা জায়গায় একা থাকতে হবে না। যতই আধির তার জন্য বিশ্বস্ত হোক না কেন, হুট করে নিজের বাসা থাকার পরও এখানে থাকার তো কোনো মানে হয় না। আধির এই বলেই চলে যেতে নেবে, এরই মধ্যে আচমকা কৃতিকার নজর তার হাতের দিকে পড়ে। নিমেষেই তার কপাল কুঁচকে যায়। সে চিন্তিত ভঙ্গিতে বলে, এসব কি? আপনার হাতে কি হয়েছে? কৃতিকার কথা শুনে আধির দাঁড়িয়ে পড়ে। নিজের হাতের দিকে তাকিয়ে দেখে ছিলে যাওয়া ছোট ছোট ক্ষতগুলো লাল হয়ে রয়েছে। রক্ত না থাকলেও ক্ষত স্পষ্ট। আধির এক পলক কৃতিকাকে দেখে নিস্পৃহে বলল, ও কিছু না, ঠিক। এই বলে সে হাত সরিয়ে নিতে নিয়েছিল, কিন্তু আচমকা কৃতিকা তার হাত টেনে ধরে।
মাথা উঁচিয়ে তির্যক দৃষ্টিতে একবার আধেরকে দেখে নিয়ে বলল, দেখে তো মনে হচ্ছে কোনো মেডিসিন লাগাননি। আপনি এতটা বেখেয়ালি মানুষ তা আমার জানা ছিল না। আধের সত্যি হাতে কোনো মেডিসিন লাগায়নি। তার মতে এসব এমনিতেই ঠিক হয়ে যাবে। যথারীতি সে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। অন্যদিকে চেয়ারে বসে থাকা ত্রিদিকা মাথা উঁচিয়ে পুনরায় আধিরের দিকে তাকাতেই দেখে সে হাতের দিকে চেয়ে রয়েছে এবং ত্রিদিকা তাকাতেই দুজনের এক প্রকার চোখাচোখি হয়। নিমেষে ত্রিদিকা আধিরের হাতটা ছিটকে দূরে সরিয়ে দেয়। এতে আধির খানিকটা রুক্ষ হাসে। অন্যদিকে ত্রিদিকা চেয়ার হতে উঠে দাঁড়িয়ে দ্রুত মুখ ঘুরিয়ে চলে যেতেই পেছন থেকে যাওয়া আধিরের উদ্দেশ্যে বলে, মেডিসিন লাগিয়ে নেবেন, ভেবে দেখব। আধির হতে এমন উত্তর আসবে তা ত্রিদিকা মোটেও আশা করেনি। সে তড়িৎ পেছনে ফিরে কপাল কুঁচকে বলে, ভাবাভাবি পরে হবে, আমি যা বলছি তাই করবেন, আর যদি না করি? এবার ত্রিদিকা বেশ অবাক হলো। প্রতিবার তার এমন নির্লিপ্ততায় সে কি বোঝাতে চাইছে? ত্রিদিকা আধিরের শান্ত গম্ভীর চেহারাটার দিকে একবার চেয়ে বলল, তাহলে আমিও আর কখনো আপনার কথা শুনবো না। আধির এবার মৃদু হেসে ফেলল। তাহলে আবার বিপদে পড়বেন মিস তেতকা। ত্রিদিকা এবার বেশ ভাব নিয়ে বলল, তাতে কি, আপনি আছেন তো, আলী বাবা হাতেম তাইয়ের মতো আমাকে বাঁচিয়ে নেওয়ার জন্য। ত্রিদিকার কথা শুরুতে আধের বেশ খুশি হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে যা বলল তাতে নিমিষেই তার চোখ মুখ কুঁচকে যায়। কিছু বলতে চেয়েও আর বলল না, শুধু সামনের দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড়িয়ে ওড়ায় পাকনি। আধির ত্রিদিকাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে অফিসে চলে গিয়েছে। এদিকে আধির চলে যেতেই ত্রিদিকা দীর্ঘশ্বাস ফেলে বাড়ির ভেতরে প্রবেশ করে। অতঃপর বিধ্বস্ত মনে পা বাড়ায় দোতলার উদ্দেশ্যে। মাথার মধ্যে এখনো সেসব চিন্তা ভাবনাগুলো ঘুরপাক খাচ্ছে। চেয়েও কেমন যেন সহজে বিষয়গুলো হতে বেরিয়ে আসতে পারছে না। তার পুরো জীবনে সেই প্রথমবার এমন কোনো ঘটনার সম্মুখীন হয়েছে। যথারীতি এই ট্রমা হতে যে কেউ সহজে বেরিয়ে আসতে পারবে না। আধির তার সাথে খুনসুটিমূলক আচরণ করে স্বাভাবিক রাখতে চাইলেও পরক্ষণে সে আবার একই ঘটনায় আটকে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে নিজের ঘরের দরজার সামনে দাঁড়াতেই সে চমকে ওঠে। তার ঘরের তালা খোলা আর ভেতর হতে লাগানো। যতদূর মনে পড়ে সে তো দরজায় তালা লাগিয়ে গিয়েছিল, তার চাবিও তো তারই কাছে। আধির ঘটনাস্থল হতে তার ব্যাগটাও নিয়ে এসেছিল। তাহলে তার ঘরের ভেতরে কে? এমন সময় হঠাৎই তার মনে পড়ল তার বাসার তালা এক্সট্রা চাবি হয়তো বাড়িওয়ালার কাছে রয়েছে। ত্রিদিকা ভেবে পাচ্ছে না তার একদিনের অনুপস্থিতিতে বাড়িওয়ালা কেউ কি তার ঘরে প্রবেশ করেছে। ত্রিদিকার ভাবতে পারল না। এমনিতে শরীরটা ভালো লাগছে না, তার মধ্যে এসব উটকো ঝামেলা। ত্রিদিকা কিছু সন্ধিহান হয়েই দরজায় শব্দ করে। কয়েকবার শব্দ করেও কোনো সারা শব্দ না পেলে কিছুক্ষণের মাঝেই আচমকা এক মধ্যবয়স্ক নারী বেরিয়ে আসে, যাকে দেখা মাত্রই ত্রিদিকা বিস্ময়ে চমকে ওঠে। ত্রিদিকার সামনে গোলগাল চেহারার শাড়ি পরে এক মধ্যবয়স্ক নারী তথা তার বড় কাকিমা দাঁড়িয়ে। ত্রিদিকা যেন নিজেকে বিশ্বাসই করতে পারছে না, তার কাকিমা তার সামনে দাঁড়িয়ে। ত্রিদিকা বিস্ময়ে তার উদ্দেশ্যে আওড়ায়, কাকিমা তুমি? ত্রিদিকার বড় কাকিমা তথা আসিফের মা আমিনার সাথে তার শেষবার কথা হয়েছিল সেই নিস্তব্ধ রাতে, যেখানে আমিনা তাকে অকথ্য ভাষায় নানান গালিগালাজ করে। এরপর ত্রিদিকা তার সাথে যোগাযোগ করতে চেয়েও পারেনি। এদিকে আমিনা বেশ গাম্ভীর্যের সহিত ত্রিদিকার দিকে চেয়ে চেয়ে দেখছে। ত্রিদিকা এমন স্থির শরীরে ভাবভঙ্গি দেখে তার কপালের ভাঁজ দৃঢ় হয়। সে ত্রিদিকাকে সন্ধিহান নজরে খুঁটিয়ে দেখতে দেখতেই বলল, কোথায় ছিলে তুই? ত্রিদিকা জবাব দিতে গিয়ে থমকায়। তার কাকিমার চেহারার ভাবগতি তেমন সুবিধার টেকছে না। সে কি তাকে সত্যিটা বলে দিবে? অবশ্য এই মুহূর্তে গতকালের ঘটনা সে বলে আমিনাকে দুশ্চিন্তায় ফেলে দেওয়াটা ঠিক হবে না। এসব না হয় পরেও ধীরে সুস্থে তাকে জানানো যাবে। ত্রিদিকার এভাবে একটানা দাঁড়িয়ে থাকতে বেশ অস্বস্তি হচ্ছে। শরীর কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছে। সে নিজের শারীরিক দুর্বলতা আমিনাকে বুঝতে না দিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করে। অন্যদিকে আমিনার সন্দেহ যেন ততই তীব্র হয়। কাকিমা তুমি কখন এসেছ? ঘরের চাবি কিভাবে পেলে? বাড়িওয়ালার কাছ থেকে নিয়েছ? আমিনা বেশ রুক্ষ স্বরে বলল, বাড়িওয়ালার কাছ থেকে নিছি। ঘরের মেয়ে সারা রাত বাড়ি আসে না, আমি তো আর চাইলেই রাস্তায় গিয়ে থাকতে পারি না, তাই না? আমিনার কথায় ত্রিদিকা বেশ অবাক হয়। সে তো ভাবছে আমিনা আজ সকালে এসেছে, কিন্তু তার কথাবার্তায় তো অন্য কিছু মনে হচ্ছে। ত্রিদিকা কপাল কুঁচকে বলল, মানে তুমি কি গতকালই এসেছো? কই, আমাকে তো একবারও বলনি। আমিনা এবার যেন আরও কিছু বলার সুযোগ পেয়ে যায়। সে বেশ রুক্ষ স্বরে বলতে লাগলো, কি বলবো তোমাকে? ফোন কোথায় তোমার? কতবার ফোন করেছিলাম, তোমার হোশ আছে?
শুধু আমি একা না, আসিফ পর্যন্ত তোমাকে হিসাব ছাড়া কল করেছে। আমি তো ওর সাথে গতকাল সন্ধ্যায় এসেছি তোমার খোঁজ খবর না পেয়ে। আসিফ আমাকে ওর সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি জোর করে থেকে গেলাম। শুনলাম তোমার ঘরের আলাদা চাবি নাকি বাড়িওয়ালার কাছে আছে। তাহলে না থেকে যাই কি করে? আমারও তো দেখার ইচ্ছে আছে শহরে এসে মেয়ে আমার কত রাত পর্যন্ত বাইরে কাটায়। কিন্তু এখন তো দেখছি মেয়ের অনেক উন্নতি হয়েছে, ভার্সিটিতে পড়াশোনা করে শিক্ষিত হচ্ছে, তাই সারা রাতেও বাড়ি ফেরে না। আমি না তীক্ষ্ণ ও তাচ্ছিল্য স্বরূপ কথাবার্তায় কৃতিকা বেশ ঘাবড়ে যায়। এই মুহূর্তে সে তাকে কি বলবে? আধিরের কথা বলবে নাকি গতকালকের ঘটনা? সব মিলিয়ে নিমিষেই সে অস্থির হয়ে ওঠে। ফলস্বরূপ অসুস্থ শরীরের ভারসাম্য রাখাই তার দায় হয়ে যায়। কাকিমা, আমরা না হয় ভেতরে গিয়েই কথা বলি। কৃতিকা বেশ অসুস্থ বোধ করছে বিধায় এই বলেই সে আমিনাকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করতে চায়, কিন্তু আমিনা তাকে বাধা দিয়ে তার হাতটা শক্ত করে চেপে ধরে এবং কৃতিকাকে অদ্ভুত নজরে পর্যবেক্ষণ করে। দাঁতে দাঁত পিষে চাপা স্বরে বলে, এই মেয়ে, আমার কথার উত্তর দে আগে। সারা রাত কোথায় ছিলি তুই? কার সাথে ছিলি? এই শহরে তো তোর এমন পরিচিত কেউ নেই যে যার বাড়িতে গিয়ে তুই রাত পার করে আসবি। তাহলে বল, কোথায় ছিলি? হুট করে এমন প্রশ্নের সম্মুখীন হয়ে কৃতিকা আরও বেশি ঘাবড়ে যায়। সে ঠোঁট ভিজিয়ে কিছু একটা বলতে নেবে তার আগেই আমিনা এগিয়ে আসে। তার গায়ে গলায় অদ্ভুতভাবে হাত দিয়ে পরীক্ষা করে বলতে লাগলো, তোর শরীর এমন দেখা যায় কেন? সত্যি করে বল, কার সাথে ছিলি তুই? আমিনার কথা শুনে কৃতিকা বিস্ময়ের নজরে তাকায়। নিজের বড় কাকিমার এমন অভিব্যক্তিতে সে সম্পূর্ণ হতভম্ব। নিমিষেই তার বুক ভার হয়ে আসে, চোখ জোড়ায় জল চিকচিক করে। কৃতিকা কিছু বলতে নেবে তার আগে আমিনা আবারও কৃতিকার বাহু শক্ত করে চেপে ধরে। মুখের কাছে মুখ এনে চাপা স্বরে হিসিয়ে ওরা, কি হলো? কথা বলিস না কেন? নষ্ট হয়ে গেছোস? চাকরির নামে বেড়াগর বিছানায় শুয়ে থাকস? কৃতিকা এবার ঠোঁট চেপে নিমিষেই ফুপিয়ে কেঁদে উঠল। আমিনা আরো কিছু বলবে তার পূর্বেই কৃতিকা ঠোঁট চেপে কান্না থামিয়ে বলল, কাকিমা এসব কি বলছো? তুমি আমাকে এমন মেয়ে ভাবো? তাহলে তোর বলতে কিসের সমস্যা? শরীরের হাল এমন কেন? আমার তো কিছু সুবিধা ঠেকছে না। কৃতিকা নিজেকে দৃঢ় করে, এই মুহূর্তে আধিরের কথা বলা সম্ভব না। আমিনা তার কথা না শুনে বুঝেই যা তা রিয়াক্ট করতে পারে। তবে সে কি এখন মিথ্যে বলবে? না বলেও তো উপায় নেই। অন্যদিকে কৃতিকা আবারও চুপ হয়ে গিয়েছে দেখে আমিনা আবারও কৃতিকার উদ্দেশ্যে বলে, কি হলো? আবার চুপ হয়ে? আমি জারার বাড়িতে ছিলাম। আমিনার কথার মাঝে আচমকা কৃতিকার এই কথা বলে ফেললো। মাথা কাজ করছে না, কি ছেড়ে কি বলবে। অন্যদিকে আমিনা সন্ধিয়ান স্বরে বলল, যারা আবার কেডা? আমার অফিসের কলিগ। আমি যেখানে কাজ করি যারাও সেখানে কাজ করে। ওরই বাড়িতে দাওয়াত দিয়েছিল, তাই গিয়েছিলাম। কৃতিকা এই কথা বলতে না বলতে আচমকা ফুপিয়ে কেঁদে ওঠে। এবার যেন আমিনার হুঁশ ফিরে। সে নিজের ভুল বুঝতে পেরে নিমিষেই নমনীয় আচরণ প্রদর্শন করে। কৃতিকাকে দোহাতে আগলে জড়িয়ে ধরে। মাফ কইরা দে মা, সারাটা জীবন তোরে চোখের সামনে বড় করছি আমি। মাইয়া মানুষ হয়ে সারা রাত বাড়িতে ফিরেস নাই, মাথায় হুঁশ ছিল না। এই কথা আগে কইলেই তো হইতো। কৃতিকা আর বলার কিছু নেই। সে মিথ্যা বলেও যেন ফেঁসে গিয়েছে। এখানে জারার পরিবর্তে সিমরানের কথা বললেই বেশ ভালো হতো। না জানি এটা নিয়ে পরবর্তীতে কোনো ঝামেলায় পড়তে হয়। সকাল সকাল নিজ ঘরে এসে কৃতিকা বেশ কড়া এক ঘুম দিয়েছিল। ক্লান্ত শরীরে আজ আর কিছু করার মতো শক্তি নেই। অন্যদিকে আমিনা তার বেশ খেয়াল রাখছে। ঘর গুছিয়ে পরিষ্কার করা, দুপুরে রান্না করা, কৃতিকা খেতে না চাইলে জোর করে খাওয়ানো, সব মিলিয়ে তার আদর যত্নের কমতি নেই। এছাড়া নিজের ভুলে সে নিজেও বেশ বিরক্ত। মেয়েটার কথা না শুনে মুখের উপর কত বড় কথাটাই না বলে ফেলেছে, অথচ মেয়েটা তার একা একা থেকে না খেয়ে শরীরের 12টা বাজিয়েছে। আর সে কিনা কত জঘন্য রকমের সন্দেহ করেছে তার প্রতি। এই নিয়ে অবশ্য সে কৃতিকার কাছে অনেকবার মাপও চেয়েছে, কখনো বা কেঁদেও ফেলেছে। কৃতিকা এসব ব্যাপার নিয়ে মাথা ঘামায়নি। যা হওয়ার হয়েছে। তার নিজের বড় মাই তো। তার বড় মা একমাত্র ব্যক্তি, তাকে মানুষ করতে গিয়ে নিজের জীবনের অনেক কিছুই স্যাক্রিফাইস করেছে। তার নিজের বড় কাকা তথা আমিনা তার স্বামীর সাথেও কৃতিকাকে নিয়ে বিরোধিতা করেছে। এছাড়া পুরো তালাকদার পরিবারের বাকি লোকজন তো রয়েছেই। শুধুমাত্র কৃতিকার জন্য আমিনা আজ সবার সাথে মন্দ সম্পর্ক গড়ে উঠেছে। এটা সত্যি যে আমিনার বিশেষ এক নজর কৃতিকার প্রাপ্য সম্পত্তির দিকে, কিন্তু এর পাশাপাশি এটাও সত্য যে কৃতিকাকে মেয়ের মতোই ভালোবাসে। যদি সে ভালোবাসার ধরনটা অনেক বেশি ভিন্ন, একই সাথে অনেক বেশি ধোঁয়াশায় নিবেশিত। কৃতিকার শারীরিক দুর্বলতা দেখে আমিনা বাড়ি হতে নিয়ে আসা নানান বাজার সদাই দিয়ে
রান্না বান্না শুরু করে। দুপুরে বেশ ভালো মন্দ রান্না করে তিতিকাকে খাওয়ানোর পর সে ক্ষান্ত হয়। একই সাথে বিকেলের দিকে আসিফ আসে বাড়িতে। আমিনার মন ছটফট করছিল দুজনকে একসাথে বসিয়ে কিছু বিশেষ আলাপ আলোচনা করতে, কিন্তু কোনো মতেই সঠিক সুযোগ খুঁজে পাচ্ছিল না। শেষমেশ আমিনা আসিফকে একটা লিস্ট ধরিয়ে দিয়ে বাজারে যেতে বলে এবং একই সাথে তৃতিকাকেও আসিফের সাথে পাঠায়। উদ্দেশ্য তার দুজন একসাথে একটু সময় কাটাবে, আর সেও বসে বসে নিজের কথাবার্তাগুলো গুছিয়ে নেবে। তৃতিকার যে হাল, তাতে এমন জরাজীর্ণ বাড়িতে বেশি দিন থাকতে দেওয়া যায় না। এবার দুজনের বিয়ে দিয়ে একটা ছোট্ট সংসার গড়া উচিত, দুজনেই সুখে শান্তিতে থাকবে। আমিনার চিন্তাধারা কিছুটা ভিন্ন। সে তৃতিকার সম্পত্তিতে নজর দিয়েছে, নিজের জন্য নয় বরং তার ছেলের জন্য, একই সাথে তৃতিকার জন্য। বিষয়টা এমন যে সে তৃতিকাকে যথেষ্ট ভালোবাসলেও ছেলে তার একটু বেশিই প্রিয়। আবার ধরতে নিলে দুজনেই তার কাছে সমান। মূল কথা, বিয়ের পর তৃতিকা এবং আসিফ দুজনেই যেন সুখে থাকে। আবার তৃতিকার সম্পত্তিও যেন হাতছাড়া না হয়। সম্পত্তি তৃতিকার কাছেও থাকবে, কিন্তু আসিফও তার স্বামী হিসেবে ভোগ করবে। তৃতিকা আর আসিফ বাজারে গিয়েছে। অন্যদিকে বাড়িতে বসে টুকটাক কাজে ব্যস্ত আমিনা। বাহিরের আবহাওয়া দেখে তার চিন্তা হচ্ছে। ঘন কালো মেঘ জমেছে এই বিকেল বেলায়, যে কোনো সময় অঝরে বৃষ্টি নামতে পারে। এরই মধ্যে আচমকা দরজার শব্দ হলো। আমিনা ভাবলো আসিফ আর তৃতিকা হয়তো এসে পড়েছে। এই ভাবনায় সে কিছুটা খুশিও হলো, কিন্তু দরজা খুলতেই সে থমকে যায়। তৃতিকা কিংবা আসিফ আসেনি, এসেছে এক বলিষ্ঠ দেহের গম্ভীর মুখ সুদর্শন পুরুষ। পরনের সুটবুটটাই, ফর্সা চেহারায় বেশ গাম্ভীর্যতা। আমিনা বেশ অবাক হয়ে তার উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম। আপনি কেডা? আপনারা তো ঠিক চিনলাম না। আধির বেশ অবাক হয়ে আমিনাকে দেখছে। তৃতিকার বাসা এটাকে, আবার চেহারাটা খানিক পরিচিতও মনে হচ্ছে। আধিরের চোখ মুখ কুচকে যায় নিমিষে। সে নিরাট স্বরে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। আমি আধির রায়ন চৌধুরী। অনুগ্রহ করে তৃতিকাকে ডেকে দিবেন প্লিজ। আধির শুরুতেই এর চেয়ে বেশি বলল না। ইনি কে তা তৃতিকার কাছ থেকেই জানা যাবে। অন্যদিকে এক বেগানা পুরুষকে হঠাৎ তৃতিকার নাম ধরে ডাকাডাকি করতে দেখে আমিনার চোখ মুখ কুচকে যায়। যদিও তার মন বলছে আধিরকে সে কোথাও না কোথাও দেখেছে। সে কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলল, তৃতিকা তো নাই, আমি ওর বড় কাকিমা। কিন্তু আপনি তৃতিকার কি হন? আমিনার সন্দিহান দৃষ্টিভঙ্গি আধিরের কাছে স্পষ্ট। তবে নিজেকে তৃতিকার বড় কাকিমা বলে পরিচয় দেওয়া আধির আশ্বস্ত হলো, কিন্তু নিজের বিষয় অতিরিক্ত না জানিয়ে বলল, আমি তৃতিকার অফিসের বস। ওকে একটু ডেকে দিলে উপকৃত হব। আমার ওর সাথে আর্জেন্ট কিছু কথা আছে। আমিনা পুরোপুরি আধিরের কথা বুঝতে পারলো না, তবে এইটুকু বুঝলো আধির বড় মাপের কেউ। আর যেহেতু অফিস নিয়ে বলেছে, তাই আর সে আধিরের ভিন্ন কোনো নজরে সন্দেহ করল না। এমনিতে সকালবেলায় সন্দেহের বশে মেয়েটার মন ভেঙে দিয়েছে। এই ভাবনায় সে কিছুটা জোরপূর্বক মৃদু হেসে ইতস্তত ভঙ্গিতে বলল, তৃতিকা তো আসিফের সাথে বাজারে গেছে, আয়সা পড়বনি খানিক বাদেই। আপনি ঘরে আয়সা বসেন। এই বলেই আমিনা দরজা হতে সরে জায়গা ছেড়ে দিতেই আধির আচমকা তার তীক্ষ্ণ প্রশ্নে আমিনাকে আটকায়। আমিনার কথা শেষ হতে না হতেই আধির প্রচণ্ড নিরেট স্বরে বলে উঠল, আসিফকে। আধিরের অভিব্যক্তিতে আমিনা থমকায়। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে কিছু একটা ভেবে নিয়ে মৃদু হেসে ইতস্থ ভঙ্গিতে বলতে লাগলো, আসিফ আমার একমাত্র ছেলে, আর খুব তাড়াতাড়ি আসিফ আর তৃতিকার বিয়ে দেব। তৃতিকার বাপ মা ছোটবেলায় মইরা যায়, তারপর থেকে আমি ওরে মেয়ের মতোই পালছি। মাইয়াটারে দূরে বিয়ে শাদী দিতে কষ্ট লাগবো, তাই নিজের পোলার সাথে বিয়ে দিয়ে নিজের কাছেই রাখবো। এই শহরে মাইয়া মানুষ একা একা কেমনে থাকবে আপনিই কন। এই জন্য যদিও একটা আমার বহুকাল পুরানো ইচ্ছা। আমিনা কথা শেষ করে প্রফুল্লিত চিত্তে মৃদু হাসতে লাগলো। যদিও তার এসব বলার উদ্দেশ্যটা খানিক ভিন্ন, কেননা সে এসব কথা বলার পর কিছুক্ষণের জন্য থেমে পরক্ষণে আবার বলতে লাগলো, বলছিলাম যে আমার মাইয়াটা তো আপনার অফিসে কাম করে, তা ওরে কিছুদিন ছুটি দেওয়া যায় না? ও মেলা অসুস্থ হয়ে গেছে। আবার আমিও চাচ্ছি তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিই। আমি জানি শহরের অফিসে এত সহজে ছুটি পাওয়া যায় না, আমার আসিফও পায় না, কিন্তু তৃতিকাকে যদি। এই বলেই সে থেমে যায়। অন্যদিকে আধির স্তব্ধ মূর্তির ন্যায় চুপচাপ দাঁড়িয়ে। পুরো সময়টা সে এভাবেই চুপ থাকে, যেন তার বলার মতো কিছুই নেই। এদিকে আমিনা তার জবাব শুনতে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে। আধির কিছুটা সময় নিয়ে গম্ভীর স্বরে বলল, কতদিনের ছুটি চাই? বিয়া শাদির ব্যাপার তো, গ্রামেও যাইতে হইব, 1 মাস হইলে ভালো হয়। আধির নির্লিপ্ত স্বরে জবাব দেয়, ঠিক আছে,
ওনাকে বলে দিবেন যেন সে অফিসে এসে বিষয়টা নিয়ে অফিসিয়ালি কথা বলে। আধির এহেন কথায় আমিনা বেশ খুশি হয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। কৃতিকা আসলে আমি ওকে আপনার সম্পর্কে জানিয়ে দেবনি। আর আমার ছেলে মেয়ে দুইটার জন্য দোয়া করবেন, ওরা যেন সুখী হয়। আধির অদ্ভুতভাবে মৃদু হেসে বলল, জি। এই বলেই সে বাড়ি হতে বেরিয়ে পড়ল। আমিনা তাকে কয়েকবার ঘরে আসতে বলল, সে নির্বিকারে তা নাকচ করে দেয়। আধিরের ভাবগতি বেশ অদ্ভুত। সে অদ্ভুত গম্ভীর্যের সাথে বাড়ি হতে বেরিয়ে এক পলক আকাশের দিকে তাকায়। সম্পূর্ণ আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে। চারপাশে ঝড়ো শীতল বাতাস বইছে। এর মাঝে এক ফোঁটা জল বিস্তীর্ণ আকাশ হতে টপ করে আধিরের চোখের কোণায় পড়ে। খানিকটা সময় নিয়ে সে কিছু একটা ভেবে তির্যক হাসে। পরক্ষণেই আবার মাথা নামিয়ে এগিয়ে যায় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা নিজস্ব গাড়ির দিকে। আধির গাড়িতে উঠে সবার আগে কৃতিকাকে কল করে। কৃতিকা ফোন তোলে না। একের পর এক কল করার পরেও তার শুধু রিং হতে থাকে, কিন্তু কেউ রিসিভ করে না। আধির গাড়ি স্টার্ট করে ভারী শ্বাস ফেলে। কৃতিকাকে নেওয়ার জন্য সে দুপুরের আগেই চলে আসতো, কিন্তু মিটিং সহ আরও কিছু প্রয়োজনে তার দেরি হয়ে যায়। তবে সে কাজ শেষ হওয়া মাত্রই কৃতিকাকে ফোন করে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। সে এতে বেশ কিছুটা অবাক হওয়ার পাশাপাশি কৃতিকাকে নিয়ে চিন্তিতও হয়। অতঃপর সুযোগ পেতেই সোজা এখানে চলে আসে, কিন্তু এখানে এসে যে এমন কিছুর সম্মুখীন হবে তা আধির কল্পনাও করেনি। আধির ভারী শ্বাস ফেলে চোয়াল শক্ত করে। অতঃপর এক টানে গাড়ি নিয়ে চলে যায় এখানকার লোকাল বাজারে। বৃষ্টির মাঝে কাদামাখা এক অদ্ভুত জায়গায় প্রবেশ করে সে। এদিকে বৃষ্টির বেগ ক্রমশই বাড়ছে। অন্যদিকে আধির অদ্ভুত এক গাম্ভীর্যে নিজেকে বেষ্টিত করেছে। তবে আধিরের গাড়িতে বরাবরের মতো তার ছাতাও রয়েছে। অথচ এমন আবহাওয়ার মাঝেও আধির ছাতা ছাড়াই গাড়ি হতে বেরিয়ে পড়ে। রাস্তার দুধারে অসংখ্য দোকান, সবজি বাজার হতে নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র কিংবা শপিং মার্কেট, সবটাই এখানে মিলেমিশে একাকার। মানুষজন যে যার মতো রাস্তা হতে সরে বিভিন্ন দোকানপাটের নিচে আশ্রয় নিয়েছে। অথচ সবাইকে এক প্রকার অবাক করে দিয়ে আধির ভিজতে ভিজতে বাজারের মধ্যস্থানে এসে দাঁড়ায়। এমন লোকাল বাজারে 4 চাকা গাড়ি হতে ফর্মাল ড্রেসে কাউকে বের হতে দেখে অনেকেই নজর তার দিকে পড়ে, কিন্তু হঠাৎ তাকে এভাবে ভিজতে দেখে অনেকেই অবাক হয়। সকলেই বেশ আগ্রহ নিয়ে নিজ নিজ অবস্থান হতে তাকে দেখতে থাকে। অথচ আশেপাশের কোনো কিছুতেই আধিরের নজর নেই। বৃষ্টিতে ভিজে জলে টইটুম্বর হওয়া আধির রায়নের শান্ত গম্ভীর তীক্ষ্ণ দৃষ্টি এখন শুধু একজনকেই খুঁজছে। আর একটা সময় সে তার কাঙ্ক্ষিত ব্যক্তিটার দেখাও পেয়ে যায়। দূরের একটি কসমেটিক দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে কৃতিকা। পাশে এক সুদর্শন পুরুষ দাঁড়িয়ে। বৃষ্টির পানি ছাউনি বেয়ে তার গায়ে লাগছে বিধায় পাশে দাঁড়িয়ে থাকা সে সুপুরুষ তার হাত টেনে দোকানের ভেতরে নিয়ে যায়, যার সবটাই দূর হতে স্পষ্ট দেখতে পায় আধির। নিমেষেই তার চোয়াল শক্ত হয়, হাতের মুষ্টি হয় দৃঢ়। সে দূর হতেই দোকানের ভেতরে থাকা কৃতিকার ভাবগতি পর্যবেক্ষণ করছে। কিছু সময় এভাবেই স্তব্ধ মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকার পর সে কৃতিকার নাম্বারে কল করে। অতঃপর ফোনটা কানের কাছে দৃঢ়তার সহিত চেপে ধরে। অথচ তার দৃষ্টি একবারের জন্য কৃতিকা হতে সরে না। এদিকে কৃতিকা এবারও ফোন তোলে না। চারপাশের বৃষ্টির শব্দ তীব্র বিধায় আধির নিজেকে শান্ত রেখে আবারও ফোন করে। এবারে শুধু রিং হয়, কিন্তু কৃতিকাকে ফোন তুলতে দেখা যায় না। আধির তৃতীয়বারের মতো আবারও কৃতিকাকে ফোন করে। এবার অবশ্য আধির খেয়াল করলো কৃতিকা তার ব্যাগ হতে ফোনটা বের করেছে, যা দেখে সে কিছুটা স্বস্তিতে ভারী শ্বাস ফেলে। কিন্তু যখনই দেখে কৃতিকা তার কলটা রিসিভ না করে উল্টো কেটে দিয়ে ফোন পুনরায় ব্যাগে ঢুকিয়েছে, সেই মুহূর্তটা নিজ চোখে দেখে আধির যেন বিস্ময় সম্পন্ন স্তব্ধ হয়ে যায়। নিমেষেই তার চোয়াল শক্ত হয়। কানের কাছে দৃঢ় হাতে চেপে রাখা ফোনটা সে আরো দৃঢ়ভাবে চেপে ধরে। চোখে মুখে নির্লিপ্ততার ছাপ, অথচ ভেতরে যেন এক ভয়ানক ঝড় উঠেছে। আকাশের কালো মেঘগুলো যেন ঝড়ো বৃষ্টি হয়ে শুধুমাত্র আধিরকেই সিক্ত করছে। জেল দিয়ে পরিপাটি করে গুছিয়ে রাখা চুলগুলো ভিজে এখন নুয়ে কপালের উপর পড়েছে। তা হাতে টপ টপ করে পানি বেয়ে তার চোখ সহ মুখের সর্বত্র ভিজে যাচ্ছে। হাতে থাকা ফোনটাও অনবরত ভিজছে পানিতে। আশেপাশে অসংখ্য মানুষের নজর শুধু এখন তার দিকে। অথচ আধির বরাবরের মতো নির্বিকারই রয়ে গেল। একই সাথে দূর হতে কৃতিকার দিকে চেয়ে থাকতে থাকতেই দাঁতে দাঁত পিষে আধির চাপা স্বরে আওড়ায়, মিস কৃতিকা তালুকদার।